আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শ্রীলঙ্কা ভার্সেস পাকিস্তানের দুই টিমেরই খুব ইম্পর্টেন্ট খেলা এশিয়া কাপের, সেটা নিয়ে আসলে একটু কথা বলবো। ফার্স্ট কথা হচ্ছে, আপনি যদি ওভারঅল পারফরমেন্স দেখেন, গত 6 মান্থসেরও পারফরমেন্স যদি দেখেন, আমার কাছে মনে হয়েছে যে দুইটা টিমেরই ব্যালেন্স বলেন, ব্যাটিং থেকে বলেন বা বোলিং বলেন বা ফিল্ডিং বলেন, সব দিক দিয়ে আসলে মোরাললেস সেম। তবে আমার কাছে যেটা মনে হয় যে শ্রীলঙ্কা একটু হলেও এগিয়ে আছে। আচ্ছা, কেন শ্রীলঙ্কা এগিয়ে আছে সেটা নিয়ে আসলে কথা বলবো। তার আগে একটা কথা না বললেই না, যেটা আপনারা সবাই জানেন যে আজকে খেলাটা এতটাই গুরুত্বপূর্ণ দুই টিমের জন্য যে টিম একটু উইন হবে সেই টিম কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ থাকবে যে সামনের দিকে এগিয়ে যাওয়ার আর কি। যেহেতু অলরেডি আপনারা জানেন বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে জিতে অলরেডি একটা ভালো পজিশনে চলে গেছে এবং অলরেডি ইন্ডিয়া একটা ম্যাচ জিতে আছে পাকিস্তানের সাথে। সো এই দুইটা টিমই কিন্তু লস প্রজেক্টে আছে। সো কেউ এখন পর্যন্ত পয়েন্টস পায়নি টেবিলে। সো এদের জন্য আসলে দুইটা টিমের জন্য আছে খুব ইম্পর্টেন্ট খেলা। সো আমি যদি বলি, যেটা আমি বলছিলাম বেসিকলি, যে ওদের স্ট্রেংথ ওয়াইজ যদি আপনি দেখেন, স্ট্রেংথ ওয়াইজ আমার কাছে মনে হয় ব্যাটিংটা একটা ইস্যু, দুই টিমেরই ব্যাটিংটা একটু ইস্যু। দুই টিমেরই কিছু প্লেয়ার আছে খুব ভালো ফর্মে আছে, কিছু প্লেয়ার আছে যে তারা খুবই ভালো এশিয়া কাপটা খেলছে। বাট আপনি যদি বোলিং ওয়াইজ আসেন, বোলিং ওয়াইজ আমার কাছে মনে হচ্ছে মোরাললেস দুই টিমেরই আসলে স্ট্রেংথ অলমোস্ট সেম। হ্যাঁ, এখানে একটু কথা আছে যে পাকিস্তানের পেস বোলাররা বেশি ভালো বল করতে পারছে না, বাট স্পিনাররা কিন্তু ভালো করছে। অন দ্য আদার হ্যান্ড শ্রীলঙ্কার কিন্তু মোরাললেস সব বলাররাই কিন্তু ভালো বল করছে, এক্সেপ্ট বাংলাদেশের সাথে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে ছাড়া কিন্তু মোটামুটি তারা বোলিং সাইডটা খুব স্ট্রংই ছিল। আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে আপনারা যদি খেয়াল করে থাকেন যে গত লাস্ট টাইম এই দুইটা টিম একসাথে খেলেছে 2022-এ আবুধাবিতে। এরপর আসলে এই 3 বছর ধরে তাদের তেমন কোনো T20-তে দেখা হয়নি। তো সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা কিন্তু লাস্ট 5 ম্যাচের কথা যদি বলি, এই টিমের সাথে 5টাতেই কিন্তু ওরা জিতে আছে। সো এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ যে কোনো টিমের জন্য, যখন আপনি দেখবেন অপোনেন্ট টিমের সাথে আপনি লাস্ট 5 ম্যাচ বা 6 ম্যাচ বা 7 ম্যাচ ধরে একটা ভালো উইন আছে। সো এটা কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আপনার টিমের জন্য, মোরাল বুস্ট হওয়ার জন্য। যদি T20 র্যাঙ্কিং দেখি, সেখানে আপনারা দেখবেন যে আসলে পাকিস্তান কিন্তু এখন পর্যন্ত যে পোস্টে আছে তারা কিন্তু 7th পজিশন ক্যারি করছে এবং শ্রীলঙ্কা 8th। এখানে একটু আমার কাছে আমিও কোয়েশ্চেন মার্ক হয়েছি, বিকজ আমার কাছে মনে হয়েছে যে শ্রীলঙ্কার আসলে যে পারফরমেন্স, এতে শ্রীলঙ্কার একটু মনে হয় র্যাঙ্কিংটা উপরে থাকা উচিত ছিল। বাট এনিওয়েজ, এখন পর্যন্ত র্যাঙ্কিং এটাই শো করছে। আমি স্পটলাইট যদি কিছু বলি, কিছু ব্যাটিং ওয়াইজ, পাকিস্তানের ব্যাটিং ওয়াইজ, বোলিং ওয়াইজ, শ্রীলঙ্কার ব্যাটিং ওয়াইজ এবং বোলিং ওয়াইজ কিছু প্লেয়ারদের নাম বলবো যাদেরকে আমার মনে হচ্ছে এশিয়া কাপে এখন পর্যন্ত ভালো করছে এবং আজকের ম্যাচে এদের আসলে জ্বলে ওঠাটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি পাকিস্তান থেকে শুরু করি, পাকিস্তানের যেই টিমের যা অবস্থান, সত্যি কথা বলতে আমার দেখতে খুব কষ্ট লাগে যে এই পাকিস্তান টিম এই অবস্থায় আজকে। বিকজ আমরা সবাই জানি পাকিস্তান কি ধরনের টিম, সবসময় এশিয়া কাপে অ্যাটলিস্ট তারা ক্যারি করে, প্লাস ওয়ার্ল্ড ওয়াইড তারা কিন্তু অনেক স্ট্রং টিম। আমরা ছোটবেলা থেকে দেখেছি পাকিস্তানের বোলিং অ্যাটাক ওয়াজ অলওয়েজ ফায়ারি এবং ব্যাটিংয়ে সবসময় ভালো ভালো নামস আমরা পেয়েছি। বাট ওরা কোনো কারণে এখন আসলে ওই রাস্তাটা হারিয়ে ফেলেছে, যে কারণেই হোক, ইন্টারনাল প্রবলেম হোক বা প্লেয়ারদের মধ্যে সমস্যা হোক, ওরা কিন্তু সেই জায়গাটার মধ্যে নাই। তো যদি ব্যাটিং ওয়াইজ আমি দেখি পাকিস্তানের, এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে 3টা ব্যাটসম্যান, ইনফ্যাক্ট 2টা ব্যাটসম্যান আমার কাছে মনে হয়েছে যে খুব ভালো টাচে আছে এই এশিয়া কাপে, বা একটু আগের থেকেও যদি বলি, ইভেন বাংলাদেশের সাথেও খেলে গেছে যখন পাকিস্তান। আমার কাছে মনে হয়েছে যে ফাকার জামান এবং ডেফিনেটলি সাহেবজাদা ফারহান, এই দুইটা ছেলে আমার কাছে মনে হচ্ছে দুইটা ব্যাটসম্যান বেসিকলি ইম্প্যাক্ট রাখার মতো ব্যাটসম্যান, এবং আমার কাছে মনে হচ্ছে ইটস আ থ্রেট ফর আদার টিমস বা অপোনেন্ট টিম যারা আসলে ওদের সাথে খেলবে, বিকজ দুইজনই এত ভালো ফর্মে আছে। আমার কাছে মনে হচ্ছে যে এই দুইজন প্লেয়ার যদি ভালো একটা স্টার্ট দেয়, যেটা আমরা লাস্ট ম্যাচে ইন্ডিয়ার সাথে দেখেছি, ওরা কিন্তু আসলে ফিয়ারলেস ক্রিকেট খেলছিল এবং এটার জন্য কিন্তু সাডেনলি ইন্ডিয়াও একটু একটা সেটব্যাক ছিল ফার্স্ট 5-6 ওভার্স। বাট ফাকার জামান যখন আউট হয়ে গেল, আমি বলবো এটা একটা কন্ট্রোভার্সিয়াল একটা ডিসিশন ছিল, বাট নেভারদালেস যখন আউট হলো তখন কিন্তু একটু প্রেশারে আবার পাকিস্তান চলে আসে। সো আমি বলবো যে ফাকার জামান এবং সাহেবজাদা ফারহান দুজনের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং
ক্রিয়েট হয়েছে। আমরা রিসেন্টলি দেখেছি সামি আইয়ুব কিন্তু ওপেন করছে, বাট লাস্ট যেহেতু সামি আইয়ুব রান করছে না সেই জন্য তাকে ওয়ান ডাউন খেলানো হচ্ছে, এবং ওয়ান ডাউনে গিয়ে কিন্তু আমি দেখছি সামি আইয়ুব কিন্তু ভালো পারফর্ম করছে এবং কুইক 30-35 রানস করছে, উইচ ইজ আমার কাছে মনে হচ্ছে এই তিনটা ব্যাটসম্যান ছাড়া আসলে পাকিস্তান টিমে সেরকম রান করার মতো আমি কোনো ব্যাটসম্যান মিডল অর্ডারও দেখি না, নিচেও দেখি না। ইয়াস, এখানে অলরাউন্ডারের ক্ষেত্রে যদি আমি আসি, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে মোহাম্মদ নেওয়াজ এবং ফাহিম আশরাফ দুজনই খুব ভালো একটা সাপোর্ট দিচ্ছে মিডল ওভার্সে। এছাড়া আমার কাছে মনে হয় না পাকিস্তানের আসলে ব্যাটিং এই 3-4 জন বা 4-5 জন ছাড়া খুব যে ভালো পারফর্ম করছে ব্যাটিং লাইনে আমি দেখছি না। এরপর আমি যদি বোলিংয়ে আসি পাকিস্তানের, আমি একটু আগে যেটা বলছিলাম, আমরা সবসময় দেখেছি যে পাকিস্তানের বোলিং অ্যাটাক ইজ অলওয়েজ ফায়ারি একটা বোলিং অ্যাটাক হতো। পেস বোলার্সরা খুব ভালো পেস বোলার্স ওয়ার্ল্ড ক্রিকেটে এসছে, তারা সেই সাপোর্টটা পাকিস্তানকে দিয়েছে। বাট কোনো কারণে আসলে এখন এই ইয়াং জেনারেশন বা রিসেন্ট পাস্ট ইয়াং জেনারেশন যারা পাকিস্তান টিমে পেস বোলাররা ঢুকছে, তারা কোনো কারণে খুব ভালো কন্টিনিউ খেলতে পারছে না। এটাও একটা ফ্যাক্টর, ইনশাল্লাহ এই ব্যাপারেও একদিন আমি ভিডিও করব। সো যেটা বলতে চাচ্ছিলাম যে একমাত্র আমার কাছে মনে হয়েছে যে পাকিস্তান টিমে হ্যারি শ্রফের বোলিংটা আমার কাছে লাস্ট ম্যাচে একটু থ্রেট মনে হয়েছে, বিকজ সত্যি কথা বলতে হ্যারি শ্রফ ইন্ডিয়ান প্লেয়ারদেরকে ইয়েস ও আসলে হ্যামার্ডও হয়েছে, বাট একটু থ্রেট ছিল। বাট সেই হিসাবে শাহিন শাহ আফ্রিদিকে আমরা লাস্ট কয়েক বছর বলবো না, লাস্ট 1.5 ইয়ার্স ধরে দেখছি, সেই শাহিন শাহ আফ্রিদিকে আমরা দেখছি না। যে শাহিন শাহ আফ্রিদিকে আমরা দেখতাম নতুন বলে সে একটা আর্লি স্ট্রাইক করতো, ইন সুইংটা তার খুব ভালো ছিল, যেটা রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানদের জন্য খুবই এটা একটা কি বলবো খুব মানে অ্যাটাকিং একটা বল ছিল। সেই হিসাবে আমার কাছে মনে হয় যে যেটা মনে হয় যে শাহিন শাহ আফ্রিদি ওই জায়গার থেকে একটু সরে আসছে। এবং সত্যি কথা বলতে পাকিস্তান টিমে এখন যে স্পিনার্সরা আছে, আমার কাছে মনে হচ্ছে না সেই স্পিনার্সরা আসলে কোনো থ্রেট ক্রিয়েট করতে পারবে। মোহাম্মদ নেওয়াজও বলেন এবং আবরার বলেন, আমার কাছে আবরার তো ইটস লাইক আমার কাছে খুবই অর্ডিনারি মনে হয়। ওর মতো একটা প্লেয়ার কিভাবে পাকিস্তান টিমে খেলে, এটা নিয়েও আসলে আমার বিভিন্ন কোয়েশ্চেন আছে, বিকজ হি ইজ ভেরি প্রেডিক্টেবল, ওকে খুব প্রেডিক্ট করা যায়। এখনকার দিনে তো আসলে সত্যি কথা বলতে হাতে বল নিলেই আঙ্গুল দিয়ে এরকম করলে সোজা হবে বল ছাড়ছে, কেউ অফ স্পিন করছে, কেউ লেগ স্পিন করছে, বিভিন্ন রকম বল করছে, কিন্তু সবাই আসলে সুনীল নারায়ণ বা আমরা যদি অজন্তা মেন্ডিসের মতো যখন বলাররা ছিল ওই ধাঁচের আমার কাছে আবরারকে মনে হচ্ছে না। ইয়েস, হি মাইট বি আ গুড বলার, বাট আমার কাছে যদি বলেন, আমার কাছে মনে হয় আবরার ইজ ভেরি অর্ডিনারি বলার। এর থেকেও ভালো কোনো ফাইন যদি পাকিস্তান টিমে থাকে, ওদেরকে আসলে সুযোগ দেওয়া উচিত। এরপর আমি যদি শ্রীলঙ্কার ব্যাটিংয়ে আসলে শ্রীলঙ্কার ব্যাটিং নিয়ে আসলে বলার কিছু নেই। যতগুলো ম্যাচ এখন পর্যন্ত এশিয়া কাপে হচ্ছে, প্রত্যেকটা ম্যাচে শ্রীলঙ্কা ব্যাটসম্যানরা কেউ না কেউ জ্বলে উঠেছে, এবং এটাকে শ্রীলঙ্কার একটা সব থেকে ভালো দিক হচ্ছে ওরা ছোট ছোট পার্টনারশিপগুলোকে এত সুন্দর করে গ্রো করে। দেখা যাচ্ছে যে এই পার্টনারশিপগুলো কম বলে খুব কুইক রান করে, এবং দেখা যাচ্ছে 170-180 মতো রান তারা ধরতে পারে, চেসও করতে পারে, প্লাস ওরা একটা রানও সেট আপ করতে পারে। ওই হিসাবে যদি বলেন, আমাকে প্রথম 4 জন ব্যাটসম্যান আমার কাছে মনে হয়েছে শ্রীলঙ্কার ইজ ভেরি থ্রেট টু এনি টিম, ইভেন ইট ইজ যদি শ্রীলঙ্কা মানে যদি সামনে ইন্ডিয়ার সাথে খেলা আছে, সেখানে আমি বলবো যে এটা ইটস আ থ্রেট। যেমন আপনি নিশাঙ্কা বলেন, কুশাল ম্যান্ডিস বলেন, কুশাল পেরেরা বলেন, ইভেন চারিতা আসালাঙ্কাও যদি বলেন, ইভেন দো একটা নতুন প্লেয়ার এসছে, এটা আপনারা হয়তো বা খেয়াল করছে, ওয়ান ডাউটে ব্যাটিং করছে, ও বেসিক্যালি কামিল মিশারা, ও কিন্তু অনেক মানে আমার কাছে মনে হয়েছে শ্রীলঙ্কার টিমে নেক্সট বিগ থিং হবে, বিকজ এত ফ্লুয়েন্ট ওর ব্যাট সুইং বলেন থেকে শুরু করে ফিয়ারলেস ক্রিকেট খেলে। এটা আসলে শ্রীলঙ্কাতে রিসেন্টে আমরা দেখেছি যারাই টিমে ঢুকছে ফিয়ারলেস ক্রিকেট খেলছে, অথবা এটা একটা ফ্রিডম দিয়ে দেওয়া হয়েছে ওদেরকে যে না, গো আউট দেয়ার অ্যান্ড এনজয় দ্য গেম, এই ধরনের কিছু বলা হয়েছে ফ্রম দ্য টিম ম্যানেজমেন্ট। সেই জন্য তারা ফিয়ারলেস ক্রিকেট খেলতে পারছে, এবং ডেফিনেটলি অ্যাবিলিটিটা অনেক বড় ব্যাপার। এবং আমি দেখেছি এই প্লেয়ারটার মধ্যে, কামিল মিশারার মধ্যে, যে খুব মানে স্মুথলি সে বলকে হিট করতে পারে। সো এই 4-5 তো ব্যাটসম্যান আছেই, বাট এরপরে আমি যদি বলি 5 এবং 6 এবং 7 যে ব্যাটসম্যানগুলো অলরাউন্ডার্সগুলো ইনফ্যাক্ট আসে, যেমন আমরা লাস্ট খেলায় দেখেছি দাসুন সানাকা বাংলাদেশের এগেনস্টে ওয়াজ ডিভাস্টেটিং, এত বড় 6 মেরেছে এবং এত ফ্ললেস ক্রিকেট ব্যাটিং করেছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের ব্যাটসম্যান আসলে টি-20 ক্রিকেটের দরকার, মিডল ওভার্সে যে কোনো টিমের জন্য, সেটা ওয়ার্ল্ড ক্রিকেটে যে কোনো টিমের জন্য এই ধরনের পাওয়ার হিটিং প্লেয়ার আসলে দরকার সবসময়। তো সেই ক্ষেত্রে সানাকা খুব ভালো সাপোর্ট দিচ্ছে। এবং এরপর যদি আপনি দেখেন নিচের দিকে হাসারাঙ্গও কিন্তু খুব সাপোর্ট দিচ্ছে। আরেকটা প্লেয়ার আমি না বললেই না, যেটা আমার কাছে মনে হয়েছে যে একদম প্রপার ক্রিকেট খেলে, বাট তার খেলাটা বোঝা যায় না যে সে কতখানি এফেক্টিভ, সেটা হচ্ছে কামিন্দো মেন্ডিস। মানে
ওর কথাটা আমি কিভাবে বলি আমি জানি না, বিকজ ও যেই ফর্মেটই খেলছে খুব সুন্দর ফর্মেটই খেলছে, টেস্ট বলেন আপনার T20 বলেন, ওয়ানডে বলেন, সব জায়গায় সে পারফর্ম করছে এবং সে যে 6 বা 7-এ ব্যাটিং করছে শ্রীলঙ্কার এই লাইন আপে, তাহলে বোঝা যাচ্ছে যে উপরের লাইন আপে আসলে ওর জায়গা হচ্ছে না। হি ইজ বেসিক্যালি দ্যাট কাইন্ড অফ আ ব্যাটসম্যান যে ইজিলি ও 4-5-এ 6 খেলার মতো ব্যাটসম্যান। সো কিন্তু কন্ডিশনের জন্য আমি দেখছি ওকে 7-এ খেলানো হচ্ছে বা মাঝে মাঝে 6-এ খেলানো হচ্ছে। সো এছাড়া বোলিংয়ে যদি আমি আসি তাহলে আমার কাছে মনে হয় নুয়ান তুষার অ্যান্ড চামিরা এত ভালো বল করছে যে আসলে বলার বাইরে। মানে তুষারও তো মানে আপফ্রন্টে গত 2-3টা ম্যাচ শ্রীলঙ্কাকে এত ভালো কি বলবো আর্লি উইকেটস দিয়েছে যে অপোনেন্ট টিম এই উইকেটগুলা যখন 3-4টা উইকেট ও প্রথম 3-4 ওভারে ফেলে দিচ্ছে, আসলে অপোনেন্ট টিম প্রেশারে পড়ে যায়। আপনি যদি আমাকে এখন বলেন এই উইকেট কন্ডিশনটা নিয়ে আমি একটু যদি কথা বলি, সেটা হচ্ছে আবুধাবিতে আজকে খেলা, আপনারা সবাই জানেন আবুধাবিতে যেটা হচ্ছে হলো ইটস আ হাই স্কোরিং গ্রাউন্ড। ফার্স্ট অফ অল ইটস আ ভেরি হাই স্কোরিং গ্রাউন্ড, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যেহেতু মাঠটা একটু বড় আর এনভায়রনমেন্টটাও আসলে ওরকম থাকে যে একটু হিট থাকে, মানে হিউমিডিটিটা একটু বেশি থাকে, সেজন্য হয়তো বা প্লেয়াররা দেখা যাচ্ছে যে এনার্জিটা খুব বেশি লস হচ্ছে প্রচুর, কারণ আপনারা জানেন দুবাই এমনিতেই একটু গরম কান্ট্রি। কিন্তু এইখানে একটা স্লো বলার্সও যখন একটু আসে তখন কিন্তু ব্যাটসম্যানদের জন্য আসলে বলটা হিট করাটা ইটস ভেরি ডিফিকাল্ট হয়ে যায়, রাদার দেন যখন নতুন বলে পেস বলাররা যখন বল করতে আসতেছে বা স্পিনাররা যখন আপ ফ্রন্টে বল করছে তখন কিন্তু খুব ইজিলি মারা যাচ্ছে। বাট যখন একটু স্লো বলার চলে আসে বা একটু ফ্লাইট বল দিয়ে বল করা হয় বা একটু যদি স্লো করে মানে আপনাকে একটু আউটসাইড দ্য অফ স্টাম্প বা একটু লেগ স্টাইপে বল করা হয়, তখন কিন্তু ব্যাটসম্যানদের জন্য হিট করাটা বলটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো উইকেটটা ফ্রেশ উইকেটে খেলা হচ্ছে, বাট এটাও ঠিক এই ধরনের উইকেট আসলে স্লো বোলারদের আসলে একটু, যারা পেস বোলার তারা বিভিন্ন রকম ভেরিয়েশন যখন আনতে পারে তাহলে ওদের জন্য আসলে খুব ভালো হয়ে যায়। সো ওই হিসাবে আমি দুইটা টিমে প্রবাবল 11 করেছি, যে 11টা আসলে আমার কাছে মনে হয়েছে যে আজকের জন্য ম্যাচে প্রয়োজন। যেমন আমি যদি পাকিস্তানে আসি, পাকিস্তানে প্রবাবলি প্রথম 4 জন ব্যাটসম্যান আসলে আমার কাছে সেমই রাখছে, যেরকম সাহিবজাদা ফারহান বলেন, ফাকর জামান বলেন, সামি আয়ুব বলেন, এবং 4 নম্বরে এখানে একটা কোয়েশ্চেন আমি বলি, আমার কাছে মনে হয় সামি আয়ুবের পর যদি এখানে 4 নম্বরে কেউ ব্যাটিং করা উচিত সেটা হচ্ছে মোহাম্মদ হ্যারিস। মোহাম্মদ হ্যারিসের পিসিএলও খুব ভালো ফর্মে ছিল, এখানে ক্যাপ্টেন ওকে আগে নিয়ে আসতেছে এবং হ্যারিসকে 2-1 ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে, হয়তো বা সে পারফর্ম করতে পারেনি, বাট আমার কাছে মনে হয় 4 নম্বরের জন্য মোহাম্মদ হ্যারিস হচ্ছে বেস্ট চয়েস। দেন সালমান আগা আসতেছে, সালমান আগার পর 2 জন অলরাউন্ডার আসতেছে, মোহাম্মদ নওয়াজ এবং ফাহিম আশরাফ। এবং এই জায়গায় গত ম্যাচে আমরা দেখেছি যে হোসেন তালাতকে খেলানো হয়েছে, বাট এইখানে আমার একটা কোয়েশ্চেন আছে যে হাউ কাম হোসেন তালাত এই জায়গাটায় সুযোগ পায় রাদার দেন খুশদিল শাহ বা আপনি যদি বলেন যে ইভেন হাসান আলী। কেন এই কথাটা বলছি, বিকজ আপনার ডেফিনেটলি খুশদিল শাহ কিন্তু আপনার টিমের ব্যাটিং লাইন আপটাকে অনেক স্ট্রং করে, ও 7-8 এসে কিন্তু কুইক রান করতে পারে, এটা রিসেন্ট পাস্টও আমরা দেখেছি, বড় বড় ম্যাচকে সে কন্ট্রোল করেছে এবং একটা ভালো স্কোরের দিকে নিয়ে গেছে। প্লাস ওর বোলিংটাও কিন্তু আমরা পাইয়ে থাকি, সে যে একদমই বাজে বলার বা পার্ট টাইম বলার তা না, সে কিন্তু রেগুলার বলারই। সো সেই জায়গায় হোসেন তালাতকে না খেলিয়ে আমার মনে হয় আজকের ম্যাচে খুশদিল শাহকে একটু সময় দেওয়া উচিত এবং চান্স দেওয়া উচিত। এরপর যদি আপনি আসেন, হ্যাঁ অটোমেটিক হ্যারিস শ্রফ এবং শাহিন আফ্রিদি আসে, এবং 11 নম্বর প্লেয়ারটাকে নিয়ে আমি বলতে চাই এই জায়গাটায় আজকে আমার মনে হয় আবরারকে সুযোগ না দিয়ে অবশ্যই হাসান আলীকে সুযোগ দেওয়া, বিকজ হাসান আলী পিএসএল এ খুব ভালো ফর্মে ছিল, রিসেন্টলি খুব ভালো খেলে আসছে। আমি জানি না আবরারের প্রতি টিম ম্যানেজমেন্টের একটা অন্যরকম আস্থা আছে, বাট আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন আমার মনে হয় হাসান আলী আজকে এই টিমে থাকা উচিত। আমি যদি এবার একটু শ্রীলঙ্কার দিকে আসি, শ্রীলঙ্কার টিম অ্যাজ ইট ইজ যা আছে পারফেক্টলি ওকে। আমি একদম উপর থেকে বলি, পাথু নিশাঙ্কা, দেন কুশাল মেন্ডিস, দেন কামিল মিশারা, কুশাল পেরারা, দেন আপনার চারিত আসালাঙ্কা বলেন, তারপর সানাকা বলেন, দেন কামিন্ডো মেন্ডিস বলেন, 8 নম্বরে ব্যাটিং করতে নামছে ওয়েন্ডো হাসারাঙ্গা বলেন, চামিরা বলেন, নুয়ান তুষারা, এই 10 জন প্লেয়ার পারফেক্টলি ওকে উইথ শ্রীলঙ্কা। এখানে আসলে চেঞ্জেসের তেমন কোনো দরকার নেই, প্রত্যেকজনই পারফর্ম করছে এবং প্রত্যেকজনই খুব এফেক্টিভ প্লেয়ার। বাট এই একটা প্লেয়ার আমি আসলে একটু বলতে চাই যে আমার কাছে মনে হয় যে আসলে আজকে সুযোগ দেওয়া উচিত, যে এখানে আসলে থিকসানাকে আমার মনে হয় একটু, যেহেতু উইকেটটা স্লো, সেখানে থিকসানাকে সুযোগ দেওয়া উচিত হচ্ছে ওয়েলেগার জায়গায়, অথবা থিকসানার জায়গায় যদি ওয়েলেগার না থাকে বা থিকসানা না থাকে তাহলে আমাকে পাথিরানাকে আমার মনে হয় একটা এক্সট্রা অ্যাডেড পেস বলার যদি থাকে টিমে আমার মনে হয় ভালো থাকবে, বিকজ ওর ভেরিয়েশনসও আছে, ওর স্লাইডিং অ্যাকশন, সো সব মিলা মনে হয় এই জায়গাটা যদি একটু ঠিক করা হয় আমার মনে হয় খুব ভালো হবে। আর আজকে যদি ম্যাচে আপনি আমাকে প্রেডিকশন বলেন,
আমার কথা যেটা সবসময় আমি যাই বলি, আজকেও তাই বলবো যে উইন দ্য টস অ্যান্ড ব্যাট ফার্স্ট। কেন এটা বলি? বিকজ এই ধরনের কন্ডিশন বা এই ধরনের ম্যাচে আসলে আগে টসে জিতে আগে ব্যাটিং করাটা ইটস ফেয়ার এনাফ, এবং ভালো একটা স্কোর, মানে হোয়াট এভার লাইক 165 to 180 উড বি আ ভেরি স্কোর ইন দিস উইকেট। ডেফিনেটলি আপনার তাহলে ওই রানটাকে রেস্ট্রিক্ট করার মতো ক্ষমতা থাকতে হবে। সো দুই টিমের যদি স্ট্রেংথ সেমই আছে, সো আমি মনে করি যে আগে টসে জিতবে সে আগে ব্যাটিং করে একটা ভালো স্কোরবোর্ড হোয়াট এভার লাইক 170 প্লাস উড বি আ ভেরি গুড স্কোর করে আপনাকে রেস্ট্রিক্ট করা উচিত। আর যদি আজকে আমাকে বলেন টিমের প্রেডিকশন, আপনার উইনিং প্রেডিকশন নিয়ে, ডেফিনেটলি আমি বলবো শ্রীলঙ্কা হ্যাজ এ আপার চান্স যে আজকে ম্যাচটা জেতার। বিকজ পাকিস্তানের যে রিসেন্ট পারফরমেন্স দেখছি তাতে আমার মনে হয় না পাকিস্তান ক্যান উইন দিস ম্যাচ। আর যে স্ট্রেংথটা শ্রীলঙ্কারও আছে আসলে ইটস ভেরি মাচ কি বলবো আন্ডারস্টেবল, এবং খুব ভালো স্ট্র্যাটেজি নিয়ে ওরা খেলছে এশিয়া কাপটা। একটা ম্যাচ ওরা হেরে গেছে বাংলাদেশের সাথে, বাট একটা ম্যাচ হারার উপর আসলে কোনো কিছু ডিপেন্ড করে না। বাট আপনি যদি আমাকে বলেন, আমার কাছে মনে হয় আজকে শ্রীলঙ্কা উইন হওয়ার একটা চান্সেস অনেক বেশি থাকবে। সো এই বলে আজকে এখানে শেষ করছি। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।